একজন চাচি ঘুমন্ত ২ মাসের এক শিশুর পা মুচড়ে দিলেন। কিন্তু কেন? আপনি কি কখনো কাউকে হিংসা করেননি? কোনো বন্ধুর নতুন গাড়ির ছবি দেখলেন, বুকে একটা চাপ অনুভব করলেন। কাছের মানুষ প্রমোশন পেল, মুখে অভিনন্দন তো দিলেন, কিন্তু ভেতরে অন্য কিছু। আত্মীয়র বাড়ি দেখে মনে হলো আপনার কপালটাই খারাপ। এই অনুভূতিগুলো আপনার একার নয়, এগুলো হিংসা, যা আমাদের সবার মধ্যেই কম বেশি আছে। কিন্তু হিংসা দুর্বলতা নয়, এটা মানব মস্তিষ্কের হাজার বছরের পুরনো একটি প্রবৃত্তি। ইতিহাসে কেইন হাবিলকে হত্যা করেছিল হিংসায়, সালিয়েরি মোজার্টকে বিষ দিয়েছিলেন হিংসায়, ব্রুটাস সিজারকে ছুরি মেরেছিল হিংসায়। আর নরসিংদীতে একজন চাচি ২ মাসের ঘুমন্ত শিশুর পা মুচড়ে দিলেন পারিবারিক হিংসায়। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু হিংসা বদলায় না। আজকে এই হিংসার বিজ্ঞান, ইতিহাস আর মনোবিজ্ঞান খুলে বলার চেষ্টা করব। নরসিংদীর ঘুমন্ত শিশুর পা মুচড়ে দেওয়ার এই ভিডিওটা এখন সারা দেশে ভাইরাল। ক্ষোভ ছড়িয়ে পড়েছে মানুষের মনে, পুলিশও তদন্ত শুরু করেছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন? কেন একজন নিরীহ ২ মাসের শিশুর সাথে এটা করা হলো? পারিবারিক বিরোধের জেরে বড়দের রাগিয়ে পড়লেও একটা নিষ্পাপ শিশুর ওপর এই ঘটনা অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু মনোবিজ্ঞান বলছে এটা মানব প্রকৃতির সবচেয়ে পুরনো, সবচেয়ে অন্ধকার একটি দিকের প্রকাশ। আর সেটা হলো হিংসা। আমাদের সমাজে হিংসাকে দেখা হয় দুর্বলতা হিসেবে। হিংসুটে মানুষ বলতে আমরা বুঝি ছোট মনের মানুষ। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। হিংসা আসলে একটি বিবর্তনীয় অভিযোজন। মানব মস্তিষ্কে হিংসার অনুভূতি লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে টিকে থাকার প্রয়োজনে। বিবর্তনীয় মনোবিজ্ঞানীরা সারা হিল ও ডেভিড বস তাদের গবেষণায় বলেছেন, সীমিত সম্পদের জন্য প্রতিযোগিতায় টিকে থাকতে মানুষের মস্তিষ্ক প্রতিদ্বন্দ্বীদের পর্যবেক্ষণ করার এবং তাদের চেয়ে পিছিয়ে পড়লে প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা তৈরি করেছে। সহজ ভাষায়, হাজার বছর আগে যখন খাবার, জমি, সঙ্গী এগুলো সব সীমিত ছিল, তখন প্রতিবেশীর চেয়ে পিছিয়ে পড়া মানে ছিল মৃত্যুর ঝুঁকি। তাই মস্তিষ্ক শিখেছিল অন্যের সাফল্যে অস্বস্তি অনুভব করতে। এটা ছিল তখন বেঁচে থাকার কৌশল। কিন্তু সেই প্রাচীন প্রবৃত্তি আজও আমাদের মস্তিষ্কে আছে, শুধু এখন সে প্রকাশ পায় ভিন্নভাবে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বৈজ্ঞানিক তথ্যটা আসে। গবেষকরা এফএমআরআই স্ক্যানের মাধ্যমে দেখেছেন হিংসার অনুভূতি মস্তিষ্কের ঠিক একই জায়গায় সক্রিয় হয় যেখানে শারীরিক ব্যথার অনুভূতি হয়। অর্থাৎ যখন আমরা হিংসা করি তখন মস্তিষ্ক সেটাকে ব্যথা হিসেবে প্রসেস করে। তখন এই ব্যথা থেকে মুক্তির জন্য মস্তিষ্ক দুটো পথ খোঁজে। প্রথম পথ হলো নিজেকে উন্নত করা। মনোবিজ্ঞানে এটাকে বলে বিনাইন এনভি বা সৌম্য হিংসা। অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হওয়া, নিজেও ভালো করার চেষ্টা করা। আর দ্বিতীয় পথ হলো অন্যকে ক্ষতি করা। মনোবিজ্ঞানে এটাকে বলে ম্যালিশিয়াস এনভি বা বিষাক্ত হিংসা। অন্যের সুবিধা নষ্ট করতে চাওয়া, তাকে নামিয়ে আনতে চাওয়া। নরসিংদীর ঘটনায় যা দেখা গেছে সেটা দ্বিতীয় পথের চরম প্রকাশ। পারিবারিক বিরোধে একজন প্রাপ্তবয়স্ক মানুষের হিংসা ও ক্রোধ গিয়ে পড়েছে একটি অসহায় শিশুর উপর, যে নিজেকে রক্ষা করতেও পারে না। ১৯৫৪ সালে মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঙ্গার একটি তত্ত্ব দিলেন, আর সেটা হলো সোশ্যাল কম্প্যারিজন থিওরি। তিনি বললেন মানুষ স্বাভাবিকভাবেই নিজেকে অন্যের সাথে তুলনা করে, আর এই তুলনা হয় দুই ধরনের। প্রথমত আপওয়ার্ড কম্প্যারিজন, অর্থাৎ নিজের চেয়ে ভালো অবস্থানের মানুষের সাথে তুলনা। এটা হয় হিংসা তৈরি করে, নয়তো অনুপ্রেরণা। এরপর আসে ডাউনওয়ার্ড কম্প্যারিজন, অর্থাৎ নিজের চেয়ে খারাপ অবস্থানের মানুষের সাথে তুলনা। এটা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু সমস্যা হলো আমরা সবচেয়ে বেশি তুলনা করি কাছের মানুষের সাথে। পরিবার, প্রতিবেশী, বন্ধু। দূরের মানুষের সাফল্যে হিংসা কম হয়, কাছের মানুষের সাফল্যে হিংসা বেশি হয়। আর এটাকে বলে প্রক্সিমিটি এফেক্ট। নরসিংদীর ঘটনায় এটাই দেখা যাচ্ছে। শত্রুপক্ষ নয়, আপন পরিবারের মধ্যে বিরোধ, তাও আবার আপন চাচি। কাছের মানুষের মধ্যে হিংসা ও বিরোধী সবচেয়ে বেশি ক্ষতি করে। ফরাসি দার্শনিক রেনে জিরার্ড একটি অসাধারণ তত্ত্ব দিয়েছেন, মিমেটিক ডিজায়ার বা অনুকরণমূলক চাহিদা। যেখানে তিনি বলেছেন মানুষ আসলে নিজেই জানে না সে কি চায়, সে চায় যেটা অন্যরা চাইছে। অর্থাৎ আমাদের চাহিদা জন্ম নেয় অন্যকে দেখে আর অন্যের চাহিদা অনুকরণ করে।
এই অনুকরণ যখন একই বস্তু বা সুবিধার দিকে যায়, তখন তৈরি হয় প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতা যখন মেটানো যায় না, তখন জন্ম নেয় হিংসা ও সহিংসতা। পারিবারিক বিরোধে এই তত্ত্ব সবচেয়ে ভালো কাজ করে। পরিবারের মধ্যে সম্পত্তি, মনোযোগ, ভালোবাসা এগুলো সীমিত। যখন একজন মনে করেন অন্যজন বেশি পাচ্ছেন, তখনই শুরু হয় মিমেটিক প্রতিযোগিতা। আর সেটা চরম আকার নিলে একটা নিরীহ শিশুও আঘাতের শিকার হতে পারে। হিংসা কিন্তু শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর পেছনেও ছিল হিংসা। চলুন জেনে নিই এমন কিছু ঘটনা। প্রথমেই আসি জুলিয়াস সিজারের হত্যা। শেক্সপিয়ার তার জুলিয়াস সিজার নাটকে দেখিয়েছেন ব্রুটাস ও ক্যাসিয়াসের ষড়যন্ত্রের মূলে ছিল ক্ষমতার প্রতি হিংসা। ক্যাসিয়াস সরাসরি বলেছিলেন, সিজার কেন আমার চেয়ে বড় হবে? একই যোগ্যতার মানুষ ক্ষমতায় এগিয়ে গেলে সেটা সহ্য করা কঠিন। এরপর আসে নাৎসি জার্মানি ও ইহুদি বিদ্বেষ। ঐতিহাসিকরা বলেছেন হিটলারের ইহুদি বিরোধী মতাদর্শের একটি মনোবৈজ্ঞানিক ভিত্তি ছিল সামষ্টিক হিংসা। অর্থাৎ জার্মানদের একটি অংশের মনে ছিল ইহুদিরা ব্যবসা বাণিজ্যে সফল, শিক্ষায় এগিয়ে। সেই হিংসাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আসি সোশ্যাল মিডিয়া যুগে হিংসা। 2023 সালের একটি গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে হিংসার অনুভূতি উল্লেখযোগ্যভাবে বেশি। ইনস্টাগ্রাম, ফেসবুকে অন্যের সুন্দর জীবন দেখে আপওয়ার্ড সোশ্যাল কম্প্যারিজন ক্রমাগত হচ্ছে, যা বিষণ্ণতা ও হিংসা দুটোই বাড়াচ্ছে। জিয়াং এবং ওয়াং এর 2020 সালের এক গবেষণায় প্রমাণিত হয়েছে হিংসা বিষণ্ণতার একটি পূর্বাভাস। নরসিংদীর ঘটনাটা বিচ্ছিন্ন নয়, পারিবারিক হিংসার ঘটনা প্রতিদিন ঘটছে। মনোবিজ্ঞানীরা বলছেন পরিবারের মধ্যে হিংসা বাইরের হিংসার চেয়ে বেশি ক্ষতিকর। কারণ তিনটি। প্রথমত, কাছের মানুষের সাথে তুলনা বেশি হয়। টেস্টিঙ্গারের তত্ত্ব অনুযায়ী কাছের মানুষের সাফল্যেই বেশি হিংসা জাগায়। দ্বিতীয়ত, পারিবারিক পরিবেশে দীর্ঘদিনের জমা ক্ষোভ থাকে। ছোট ছোট অবিচারের অনুভূতি বছরের পর বছর জমতে থাকে। একসময় সেটা বিস্ফোরণ হয় এবং সবচেয়ে দুর্বল মানুষটির ওপর। তৃতীয়ত, পরিবারে ক্ষমতার ভারসাম্যহীনতা থাকে। প্রাপ্তবয়স্করা শিশুদের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে, কারণ শিশুরা প্রতিরোধ করতে পারে না। এক্সট্রিম ম্যালিশিয়াস এনভি বা বিষাক্ত হিংসা চরম আকার নিলে এমনকি শারীরিক সহিংসতায় রূপ নিতে পারে। মনোবিজ্ঞানীরা বলছেন হিংসা থেকে সহিংসতায় যাওয়ার পথে কয়েকটি ধাপ আছে। প্রথমে আসে স্যাডিসফ্রাইডেও, অর্থাৎ অন্যের দুর্ভাগ্যে আনন্দ পাওয়া। মস্তিষ্কের ভেন্ট্রাল স্ট্রেয়াটাম অংশ এই সময় সক্রিয় হয়, যা সাধারণত আনন্দের সময় সক্রিয় থাকে। আর তারপর আসে সক্রিয় ক্ষতি করার ইচ্ছা, যেমন প্রতিপক্ষের সুবিধা নষ্ট করা, তাকে আঘাত করা। আর যখন মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সহিংসতা ঘটে। নরসিংদীর ঘটনায় পারিবারিক বিরোধের দীর্ঘ জমা ক্রোধ ও হিংসা শেষ পর্যন্ত একটি নিরীহ শিশুর ওপর আঘাত হিসেবে বের হয়ে এসেছে। হিংসা যেহেতু মানব প্রকৃতির অংশ, এটা পুরোপুরি দূর করা সম্ভব নয়, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। মনোবিজ্ঞানীরা বলছেন বিনাইন এনভি, অর্থাৎ হিংসাকে অনুপ্রেরণায় রূপান্তর করা, যা শেখানো সম্ভব। গবেষণা দেখাচ্ছে যারা নিজের হিংসার অনুভূতি সম্পর্কে সচেতন, তারা সেটাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারেন। পারিবারিক পর্যায়ে কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য সেবা এবং দ্বন্দ্ব সমাধানের দক্ষতা তৈরি করা জরুরি। বিশেষত শিশুদের সামনে যখন প্রাপ্তবয়স্কদের মধ্যে দ্বন্দ্ব চলে, তখন শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। নরসিংদীর সেই 3 মাসের শিশু জানেও না হিংসা কি, সে শুধু জানে ব্যথা। কিন্তু যে হিংসা তার পায়ে আঘাত করেছে, সেই হিংসার শিকড় হাজার বছরের পুরনো। ফেস্টিঙ্গার বলেছেন এটা সামাজিক তুলনার ফল। জিরার্ড বলেছেন এটা অনুকরণমূলক প্রতিযোগিতার পরিণতি। আর বিজ্ঞান বলছে এটা মস্তিষ্কের সেই অন্ধকার কোণের প্রকাশ, যেখানে ব্যথা আর হিংসা একসাথে বাস করে। মানুষ হিংসা করবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই হিংসাকে একটা নিরীহ শিশুর উপর আঘাত হিসেবে বের হতে দেয়া, এটা মানব সভ্যতার সবচেয়ে বড় ব্যর্থতা। আর এই ব্যর্থতা রোধ করতে হলে প্রথমে নিজের ভেতরের হিংসাকে চিনতে হবে। কারণ যে নিজের অন্ধকারকে চেনে, সে অন্যকে সেই অন্ধকারে ঠেলে দেয় না।